ডোন্ট শাট ইয়োর মাউথ মিস্টার রূপম। আপনার মুখে আমার নামটা যেন আর না উচ্চারণ করেন, কারণ আপনার মুখে আমার নামটা মানায় না। আমি আপনাকে ঘৃণা করি। হ্যাঁ, লোকটা আর কেউ নয়, মানহার প্রাক্তন স্বামী রূপম। সেটা আমি জানি, আর জানি বলেই তোমাকে এতদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, এমন একটা দিন যায়নি আমার চোখ দুটো তোমাকে খুঁজে নি, কিন্তু তোমার খোঁজ পাইনি। কেন খুঁজেছেন আমায়? কিসের দরকার আমায়? আবার ঠকাবেন, অবহেলা করবেন সেজন্য? শুনে রাখুন মিস্টার রূপম, মানহা কখনো অন্যের ব্যবহৃত জিনিস ছুঁয়ে দেখে না। যেই থুথু একবার ফেলে দিয়েছি সেটা আর উঠাবে না। আমাকে কি ক্ষমা করা যায় না মানহা? জানি আমি ক্ষমার যোগ্য না, তবু বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলে মানহার হাত দুটো ধরে মানহার হাত ধরায় আবরারের চোখ মুখ লাল হয়ে যায়। রেগে কিছু বলতে যাবে তার আগে মানহার কথা শুনে থেমে যায়। মুহূর্তে মানহা অগ্নিমূর্তি ধারণ করে ঝাড়া মেরে রূপমের হাত দুটো ফেলে দিয়ে বলে, ডোন্ট টাচ মি, ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার রূপম। আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে টাচ করার অধিকার 2 বছর আগেই হারিয়েছেন। ফার্দার ভুলেও এই কাজ করবেন না। আমাকে টাচ করার অধিকার একমাত্র এনার আছে। বলে হাত দিয়ে আবরারকে দেখায়। রূপম এতক্ষণ খেয়াল না করলেও মানহার কথা শুনে আবরারের দিকে তাকায়। দেখতে তার থেকে অনেক কোনো অংশে কম নয়, বরং তার থেকে হাজার গুণ হ্যান্ডসাম। রূপম বলে, কে ইনি? মানহা তাচ্ছিল্য হেসে বলে, কে শুনতে চান? তাহলে শুনুন। ইনি আমার একমাত্র বর, যাকে আমি নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। তার ছোট ছোট কেয়ার, আমার জন্য তার পাগলামি, সবটা নিজের অজান্তেই তার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি, যাকে আমি অসম্ভব রকমের ভালোবেসে ফেলছি। মানহার মুখে ভালোবাসার কথা শুনে চমকে যায় আবরার। মুখে ফুটিয়ে ওঠে এক চিলতে হাসি। রূপম ফের বলল, খুব সুখী আছো তাই না? হ্যাঁ, খুব সুখে আছি। জীবনে দ্বিতীয়বার যে আসে সে পৃথিবী ভর্তি সুখ নিয়ে আসে। তার ভালোবাসা, যত্ন, সোহাগ দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। যার এমন একটা শখের পুরুষ আছে, সে পাশে থাকলে সুখী থাকার জন্য দ্বিতীয় কারোর প্রয়োজন পড়ে না। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি সুখে আছো শুনে অনেক শান্তি লাগছে, বাট আমি সুখে নেই জানো। রিয়া আমাকে ঠকিয়েছে। আমার সম্পত্তির জন্য ওর বয়ফ্রেন্ড আর ও মিলে আমাকে ফাঁদে ফেলেছে। আমার সব সম্পত্তি নিজের নামে করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সেই বাড়িতে ও আর ওর বয়ফ্রেন্ড থাকে, আর আমার মা আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। আমি বড্ড একা হয়ে গেছি, সব আমার পাপের ফল। মানহা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। আপনার জন্য আমি এমন একজনকে পেয়েছি যে আমি ডিভোর্স জেনেও আমাকে ভালোবেসেছে, আমার অতীত জেনে আমাকে ভালোবেসেছে, কখনো অবহেলা করেনি। আবার এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল, একটা কথাও বলেনি। মানহার ভেতরে যে ক্ষোভ ছিল সেটা প্রকাশ করতে পেরে হালকা লাগবে ভেবে বাধা দেয়নি। সে প্রথমেই এমন কিছু আন্দাজ করেছিল, পরে দুজনের কথা শুনে নিশ্চিত হয়েছে। আবরার রূপমকে বলে, মিস্টার রূপম, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা? অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনার জন্য আমি মানহাকে পেয়েছি, তাকে পেয়ে আমি খুব লাকি। ও, ছোট জবাব রূপমের। রূপম আবরারকে বলে, আপনি খুব ভাগ্যবান। আপনি মানাকে পেয়েছেন, আমি তাকে পেয়েও ধরে রাখতে পারিনি। এটা আমার ব্যর্থতা, বাট আপনি ওকে পেয়েছেন। খুব সুখে থাকবেন, বাকি জীবন সুখে শান্তিতে কাটাবেন, এটাই কামনা করি। আসি, ভালো থাকবেন। বলে মানহার হাত ধরে গাড়িতে ওঠায়। গাড়ি শাঁসা করে চলে যায়। রূপম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়ির পানে। নিজের ভুলের জন্য তার এই অবস্থা, ভুলের মাসুল তো তাকে দিতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। ভালো লাগা আর বিষণ্ণতার মাঝামাঝি এই নভেম্বরের এই শীত বাতাস অসম্ভব বিষাদময়। চা খেতে খেতে সমস্ত ফেলে আসা স্মৃতি থেকে ঘুরে আসা যায় এই নভেম্বরের বিকেলগুলোতে। দেখতে দেখতে দুটো দিন কেটে গেছে। মানহা আগের থেকে কিছুটা নর্মাল হয়েছে। বিষণ্ণতা থাকলে আবরার সেটা দূর করার জন্য মানহাকে হাসানোর চেষ্টা করে, কিছুতেই মুখ গোমরা করে থাকতে দেয় না। বাসার সবাই ভাবছে বাবা মা সবাইকে ছেড়ে আসছে, এজন্য হয়তো মন খারাপ। বাট
তার তো আর জানে না আসল কাহিনী কি। পরন্ত বিকালে বেলকনিতে দাঁড়িয়ে আছে মানহা। আবরার বাসায় নেই, সে অফিসে গেছে। এই কয়েকটা দিন সে অফিসে যায় না, কিন্তু আজ না গেলে হলো না। মানকে একা রেখে যেতে মন চায়, সায় দেয় না। আবরার অফিসে না গেলেও হচ্ছে না, এক প্রকার বাধ্য হয়ে অফিসে গেছে। আনমনা হয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। মনে তার হাজারো ভয়, আবার ফিরে আসবে না তো তার কালো অতীত। অজানা ভয়ে কুঁকড়ে ওঠে মানহা। তার ভাবনার মাঝেই নিচ থেকে শাশুড়ি মায়ের ডাক শুনে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বাসায় শুধু বউ শাশুড়ি আছে, আর বাকি সময় চলে গেছে মানহার শ্বশুর আর দাদা শ্বশুর দুজনে বাজারে গেছেন। বাসায় থেকে বোর না হওয়া থেকে বাইরে থেকে ঘুরে আসা ভালো, এজন্য বাপকা বেটা বেরিয়েছেন। মানহার নিচে এসে দেখে তার শাশুড়ি মা সমুচা সিঙ্গারা নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। মানহা এসে শাশুড়ির পাশে বসে পড়ে, নিজে জিজ্ঞেস করে, আম্মু এগুলো কখন বানালেন? এই তো মা, একটু আগে। গরম গরম ঝটপট খেয়ে নাও তো। মানহার মাথা নেড়ে একটা চামচা নেয়, সেটা অল্প অল্প করে খেতে থাকে। মানহাকে অন্যমনস্ক দেখে হালিমা বেগম বলে, মানহা, কি হয়েছে মা? তোমাকে অন্য মনস্ক লাগছে। কিছু হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি কিছু মনে করব না। মানহা মুচকি হেসে বলে, তেমন কিছু না আম্মু, আসলে বাড়ির সবার জন্য মন খারাপ, তাই আর কি। এটা নিয়ে এত মন খারাপ পাগলি? আমি তো তেজকে বলবো কালকেই তোমাকে নিয়েও বাড়ি থেকে ঘুরে আসতে। না আম্মু, তার দরকার নেই। আবরার এমনিতেই বেশ কয়েকদিন অফিসে যায় না। আমি চাই না আমার জন্য অফিসের কোনো ক্ষতি হোক। মানহার কথা শুনে তিনি হাসেন। দুজন খাওয়া শেষ করে মাগরিবের আজান কানে আসতেই তিনি বলেন, বৌমা, তুমি রুমে যাও, আমি গিয়ে নামাজ পড়ে আসি। আনহা শ্বশুরের কথা শুনে নিজের রুমে চলে যায়। সন্ধ্যা 7টা। আনোয়ার হোসেন আর আনসার দুজনে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসেন। তাদের চা করে দেয় মানহা। এক জায়গায় বসে সবাই গল্প করে। আনসার হোসেনের কথা শুনে মানহা হেসে ওঠে। মানহা দাদা শ্বশুর ভারী মজার মানুষ, সবাইকে বেশ হাসাতে পারে। তখন কলিং বেলের শব্দ শুনে মানহা উঠে গিয়ে দরজা খোলে। দরজায় আবরারকে দেখে হেসে হেসে ভেতরে আসতে বলে। মানহার হাসি মুখটা দেখে সারাদিনের ক্লান্তি মুছে যায় আবরারের। ঠোঁটে তার চাওড়া হাসি। আবরার ড্রয়িং রুমে চোখ বুলিয়ে ফের মানহার দিকে তাকিয়ে ইশারায় পড়ে উপরে আসতে বলে। নিজে দোতলা চলে যায়। মানহা সবার সামনে দিয়ে যেতে কেমন একটা লাগে। সে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। সেটা দেখে আনোয়ার হোসেন বলেন, মানহামা, তুমি কেন এখানে বসলে? ছেলেটা সারাদিন পর বাসায় আসছে, ওর কাছে যাও যদি কিছু লাগে। শ্বশুরের কথায় কিছুটা লজ্জা পায় মানহা। মানহা জি বলে উপরে চলে যায়। মানহাকে আসতে বলেছে রুমে, এখনো আসেনি বলে রাগে গজগজ করতে থাকে আবরার। রুম জুড়ে পায়চারি করছে। বউটা তার অলস হয়ে গেছে। এতক্ষণ সময় লাগে নিচে থেকে আসতে। মানহা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবরারকে পরখ করে মিটমিটি করে হাসছে। আবরার পায়চারি করতে করতে দরজায় চোখ পড়ে। মানহাকে দরজায় দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। আসার আগে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করতে দেখে মানহা বলে, দরজা বন্ধ করছো কেন? আবরার দুষ্টু হেসে এগিয়ে আসতে আসতে বলে। রোম্যান্স করবো? আবরারের কথা শুনে মানহা তুতলিয়ে বলে, মানে কি বলছো তুমি? তুমি তোতলাচ্ছ কেন? কই, আমি তো ঠিকভাবেই জিজ্ঞেস করলাম। আবরার গা থেকে কোট খুলে বিছানায় ফেলে দেয়। একটা নেই মানহার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। মানহা মুচড়ামুচড়ি করে ছাড়া পাওয়ার জন্য আবরারের শক্তির সাথে পেরে ওঠে না। আবরার মানহাকে কিস করতে যাবে, ঠিক সেই সময় নিচ থেকে হালিমা বেগমের কথা শুনে থেমে যায় আবরার। তেজ, বৌমাকে নিয়ে নিচে আয়। তিনি খাবার খাওয়ার জন্য তাদেরকে নিচে যেতে বলেছে। আবরার বিরক্ত নিয়ে ওয়াশরুমে চলে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে মানহা ফিক করে হেসে দেয়। মানহার হাসি দেখে আবরার বলে, তোমাকে তো পরে দেখে নিচ্ছি। আবরার ফ্রেশ হয়ে আসলে দুজনে খেতে বসে সবার সাথে। ড্রয়িং রুম টেবিলে বসে খাবার শেষ হতে আবরার নিজের রুমে গো করে চলে যায়। মানহা শাশুড়ি মায়ের সাথে সব কাজ শেষ করে তারপর নিজের রুমে যায়। হালিমা বেগম নিষেধ করলেও শোনেনি মানহা। থালা বাটি সব পরিষ্কার করে তবেই গেছে। মানহা রুমে এসে দেখে পুরো রুম ফাঁকা, কেউ নেই রুমের ভেতরে। বেলকনিতে আছে ভেবে দরজা বন্ধ করে বেলকনিতে যায়। গিয়ে দেখে মশাই বেলকনির রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে। মানহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মানহার স্পর্শ পেয়ে আবার মুচকি হাসে। মানহাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার বউটার মুড দেখছি খুব ভালো আছে, আর খুব হাসি খুশি লাগছে কেন? ব্যাপার কি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে।
আবরারের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় মানহা। মানহাকে চোখ ছোট করে থাকতে দেখে বলে, কি হলো? তোমাকে আমার সুবিধা আর লাগছে না? আজ হঠাৎ কি হলো? ধুর, কি যে বলো না, তোমার কথা শুনে আমার খটকা লাগছে। তুমি ঠিক আছো তো? না গো, আমি ঠিক নেই। ও মা, কি বলো? তোমার আবার কি হলো? আমার প্রেম প্রেম পাচ্ছে। আবরারের কথায় লজ্জায় মুখ লুকায় আবরারের বুকে। প্রেয়সীর লজ্জা মাখা মুখ উঁচু করে বলে, লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে। তোমার লজ্জা মাখা টমেটোর মতো গাল দুটোকে টুক করে গিলে ফেলতে মন চায়। আবরারের কথায় বুকে কিল ঘুষি মারে বলে, ধুর, কি সব বলছো? আমার খুব লজ্জা লাগছে। তাহলে চলো, লজ্জা ভাগানোর ব্যবস্থা করে দিই, কি বলো? মানহা ঘাপটি মেরে আবরারের বুকে লেপ্টে থাকে। আবরারের দুষ্টু হেসে বলে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তাহলে কি আমি ধরেই নিব আমার প্রস্তাবে তুমি রাজি আছো? বলে এক ঝটকায় কোলে তুলে নেয় মানহাকে। বেলকনি থেকে রুমে এনে বিছানায় শুয়ে দেয়, নিজেও মানহার উপরে শুয়ে পড়ে। একে অপরকে কাছে পাবার তীব্র বাসনা জেগে ওঠে দুজনের মাঝে। দুজনে হারিয়ে যায় ভালোবাসার সীমাহীন রাজ্যে। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মানহার। পিটপিট করে চোখ খুলে প্রথমে আবরারের উন্মুক্ত বুকে চোখ পড়ে। রাতের কথা মনে হতে লজ্জায় কুকড়িয়ে যায়। মুখে তার লাজ রাঙা হাসি। আবরারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। আবরারের কিউট গুলোমুলো গাল দুটোই কিস করতে মন চায়। মানহার ঠোঁট এগিয়ে আবরারের কপালে ভালোবাসার পরশ ছোঁয়ায়। ফের সেখান থেকে দুই গালে এভাবে সারা মুখ ভালোবাসার পরশ ছোঁয়ায় মানহা। আবরার এতক্ষণ ঘুমের অভিনয় করে সব দেখছিল। তার বনবিড়াল কি কি করে। আবরার ঘুম ঘুম কণ্ঠে বলে, থামলে কেন? আরো দাও। হঠাৎ করে কথা বলায় হকচকিয়ে যায় মানহা। আমতা আমতা করে বলে, তুমি জেগে আছো? আবরারের চোখ খুলে চমৎকার হাসি হাসে। সেই হাসির দিকে মানহা এক ধ্যানে তাকিয়ে আছে। আবরারের কথায় লজ্জা মুখ নিচু করে নেয়। সকাল সকাল আমার বইয়ের দেখি রোমান্স করতে মন যাচ্ছে। কাল রাতে কি আমার আদরে ভরেনি? সকাল সকাল আরো আদর খেতে মন যাচ্ছে। হুম? আবরার কিছু বলার আগেই মানহা আবরারের ঠোঁট চেপে ধরে নিজের হাত দিয়ে ফেরে বলে, এমন ঠোঁট কাটা স্বভাবের হলে কবে থেকে? আগে তো কখনো এমন করনি। মুখটা কি কন্ট্রোল করা যায় না? বইয়ের সামনে সব পুরুষেই ঠোঁট কাটা হয়, বুঝেছো? তাই এত ভেবে বলার কিছু নেই এখানে। মানহা কিছু না বলে চাদর জড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে। সোজা ওয়াশরুমে চলে যায়। ওদিকে আবরার ব্যাককেলের মতো মানহার দিকে তাকিয়ে থাকে। হেসে ওঠে। বউটা তার লজ্জা পেয়েছে। লজ্জাবতী বউ আমার। উত্তপ্ত দুপুর, তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক। বিষণ্ণ মনে হেঁটে চলেছে। কোনো দিকে খেয়াল নেই তার। নিজের মতো হেঁটে চলেছে তো চলছেই। 2 দিন যাবৎ প্রেয়সীর সাথে কথা হয় না তার। সেই জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। তার জন্য একবার কথা বলার জন্য ছটফট করছে। দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন। এভাবেই সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। এভাবেই চলছে মানুষের জীবন। দেখতে দেখতে 2টা মাস কেটে গেছে। তাদের রিলেশনে 3 মাস চলছে। বাট 2 দিন আগে থেকে প্রেয়সীর সাথে কথা হয় না যুবকের। মনটা বড্ড খারাপ। সেই জন্য কাঠফাটা রোদেও তার কিছু হচ্ছে না। হেঁটে যাবার পর ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসে যুবকটা। ফোনের স্ক্রিনে তাকাতেই ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। সময় ব্যয় না করে তীব্র গতিতে কল রিসিভ করে। ফোন কানে তুলতেই ভেসে আসে সুরেলা কণ্ঠ, মধুর মায়ার কণ্ঠ, যে কণ্ঠ শুনে সারা জীবন পার করে দিতে পারবে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে, কেমন আছিস মিরাজ ভাইয়া? ভাইয়ার অ্যাকশনে মাথা গরম হয়ে যায় থাকে। একে তো 2 দিন কথা হয় না, তারপরেও এখন ফাজলামি করে ভাইয়া ডাকছে। তেজি গলায় বলে, খবরদার তানু বেবি, আমাকে ভাইয়া বলবি না। ভাইয়া বললে কল কেটে দেব, বেয়াদব। মিরাজের কথা শুনে কাঁচি ঝড়ের বেগে বলে, প্লিজ চান্স, কলটা কেটো না। তুমি কল কাটলে আমি শেষ হয়ে যাব। নাটক কম করো পেউ। এই, আমি নাটক করছি। হ্যাঁ, ফোন রাখ, কথা বলবো না তোর সাথে, আর ফোন দেবো না, বাই। বলে কল কেটে দিতে গেলে মিরাজের কথা থেমে যায়। মিরাজ নরম গলায় বলে, তানসি, কল কাটিস না, তোর সাথে আমার অনেক কথা আছে। এই 2টা দিন আমার উপর দিয়ে কি গেছে তুই জানিস? আমার দম বন্ধ লাগতো, সব কিছু সারাদিন বিষণ্ণতায় কাটতো। মিরাজের কথায় হৃদয় জুড়ে প্রশান্তি পেয়ে যায়। ঠোঁটে তার লাজুক হাসি। দুজনে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। কথা শেষ করে মিরাজ জোরে নিঃশ্বাস নেয়। আকাশের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ।
মনে পড়ে যায় কয়েক মাস আগের কথা। নিজের মনের কথা বলতে পারছিল না মিরাজ। তখন তার মানহা আপুকে সব খুলে বলে। তারপর মানহার সাহায্য নিয়ে তানসিকে নিজের মনের কথা বলে। আবরার দুপুরে অফিস থেকে বাসায় আসছে। রের বিয়ে ঈশানকে বুঝিয়ে দিয়ে আসছে। অফিসে তেমন কাজ না থাকায় চলে এসেছে। সবেমাত্র গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে আবরার। বেলকনিতে টাওয়ালটা নেড়ে দিয়ে রুমে এসে সব গায়ে জড়িয়ে মানহার রুমে এসে আবরারের ভেজা চুল শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। আবরারের স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রায়। আর তার ভালোই লাগছে। বউ তার কেয়ারিং আছে ভেবে বাঁকা হাসে। আবরারকে হাসতে দেখে ভ্রু কুচকি বাঁকায়। ইশারা জিজ্ঞেস করে, হাসছো কেন? আবরার কিছু বলার আগেই ফোন বাজার শব্দে ফোনের কাছে চলে যায়। ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ফোনের ওপাশ থেকে তানিয়া বেগম বলেন। এই তো মা আসি, তোদের দোয়ায়। জামাই বাবাজি কেমন আছে? মানহা আর চোখে তাকিয়ে বলে, সে ভালো আছে মা। বাবা কেমন আছে? আর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। কি কথা মা, বলো। তোর নানু জামাইকে দেখতে চায়। তার তো শহরে আসার মতো অবস্থা নেই, সেজন্য তোদেরকে নিয়ে গ্রামে যেতে বলেছে। জামাইয়ের কাছে শোন কবে যেতে পারবে। আচ্ছা, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলে দেখো সে কি বলে। আবরারের দিকে ফোন এগিয়ে দিয়ে কথা বলতে বলে। আবরার ফোন কানে নিয়ে শাশুড়ি মায়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে। তানিয়া বেগম দুই এক কথা বলে গ্রামে যাওয়ার কথা বললেন। তার নানি শাশুড়ি তাকে দেখতে চেয়েছে। আবরার কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলে, জি আম্মু, আপনারা দিন ঠিক করে আমাকে বলুন, আমি সেদিন মানহাকে নিয়ে আপনাদের সাথে যাব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, তাহলে কালকেই চলো। কালই? হ্যাঁ, কেন, তোমার কি অফিসের ঝামেলা আছে? না আম্মু, আচ্ছা সমস্যা নেই, যাব। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। মানহাকে জানায় কালকে তারা গ্রামে যাচ্ছে। গ্রামে যাওয়ার কথা শুনে হাসি ফুটে ওঠে মানহার মুখে। গ্রামের পরিবেশ তার খুব ভালো লাগে। গত কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। আবরারকে জিজ্ঞেস করে, বাসা সবাই যেতে দেবে তো? আবরার আশ্বস্ত করে বলে, টেনশন করো না, যেতে দেবে। মানহা আনন্দে আবরারকে জড়িয়ে ধরে। বউয়ের মুখে হাসি দেখে মনটা জুড়িয়ে যায় আবরারের। সেও পরম যত্নে আগলে নেয় নিজের বুকে পিঞ্জিরায়। রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছে। সবাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। নিজ হাতে সবকিছু রান্না করেছে নিজে। শাশুড়ি মা কে কিছু হাতে দেয়নি, নিজের এক হাতে করেছে সব। মানহাকে খেতে বসতে বললে সবার খাওয়া শেষ হলে সে খাবে। আলমী বেগমকে জোর করে টেবিলে বসিয়েছেন। তিনি মানহাকে ছাড়া খাবেন না বলেছিলেন, কিন্তু মানহা জোর করে প্লেটে ভাত মাছ মাংস দিয়েছে। আবার এক পর্যায়ে আবরার বলে, সবাইকে আমার একটা কথা বলার ছিল। সবার খাওয়া বাদ দিয়ে আবরারের পানে তাকায়। আবরার খাবার প্লেটে চোখ রেখে বলে, আমার শাশুড়ি মা ফোন করেছিল, আমাকে নাকি নানি শাশুড়ি দেখতে চেয়েছে, সেজন্য কয়দিনের জন্য গ্রামে যেতে হবে। সে তো ভালো কথা, যেও। বৌমারও ভালো লাগবে, সাথে তোমাদের ঘোরাঘুরিও হয়ে যাবে। কি বলো হালিমা? হ্যাঁ, সবার সাথে কিছুদিন কাটালে ভালো লাগবে। সবার খাওয়া শেষ হলে মানহা নিজে খেয়ে সবকিছু গুছিয়ে রেখে রুমে যায়। অনেক রাত হয়েছে, এবার ঘুমানোর প্রয়োজন তার। আবরার ল্যাপটপে কাজ করছে, তার নাকি ঘুমে দেরিতে হবে। মানহা ঘাপটি মেরে কম্বলের নিচে শুয়ে আছে। চোখে ঘুম থাকলে ঘুমাতে পারছে না। ব্যাপারটা বুঝতে পেরে আবরার কাজ ফেলে বিছানায় আসে। সে জানে তার বুকে মাথা না রাখলে বউয়ের ঘুম হবে না। আবরারকে দেখে মুচকি হাসে মানহা। একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। সকাল 10টা। আবরার আর মানহা দুজনে খান ভিলা এসেছে। এখান থেকে যারা যারা যাবে তাদেরকে নিয়ে রওনা দেবে গ্রামের উদ্দেশ্যে। মানহার মা অয়ন মিরাজ নীরা যাবে, আর তারা দুজনে মোট 6 জন যাবে। আবরার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে আসছে, আর সেটা থেকেই তারা গ্রামে যাবে। আবরার গাড়ি ড্রাইভ করবে আর মানহা তার পাশে। ভিতরে অয়ন, মিরাজ আর তানিয়া বেগম বসেছেন। সবকিছু রেডি করে আবরার গাড়ি স্টার্ট দেয়। আবরার গাড়ি নিয়ে সোজা বাজারে নিয়ে থামায়। সেখান থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী, ফলমূল যা যা লাগে সব কিনে। অয়ন কিনতে গেলে নিষেধ করে। অয়ন মিষ্টির প্যাকেটগুলো নিয়ে গাড়ির পেছনে রেখে নিজের সিটে বসে পড়ে। আবরার ফের গাড়ি স্টার্ট দেয়। নীরাই প্রথম গ্রামে যাচ্ছে, সে খুব এক্সাইটেড। তারা দুই ভাই বোন আগে কখনো গ্রামে যায়নি। গ্রামে তাদের কোনো আত্মীয় স্বজন নেই। ছোটবেলা থেকেই তাদের ঢাকা শহরে বেড়ে ওঠা। গাড়ির ভেতরে শাশুড়ি মা থাকায় আবরার চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। পেছন থেকে মিরাজ বলে, দুলা ভাই, একটা ডিজে গান প্লে করুন তো।
পরিবেশটা জমে উঠছে না। যদি আর বলতে পারলো না। আবরার রাগী দৃষ্টিতে তাকায়, ইশারায় শাশুড়িকে দেখায়। শাশুড়ি মা থাকলে ডিজে গান বাজানো যায়। মিরাজ বিষয়টা বুঝতে পেরে বাঁকা হেসে বলে, না 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 ভাই থাক, আমি গান শুনবো না। বলে ফোনের ভেতরে ঢুকে যায়। হঠাৎ মিরাজের কথায় তারপর গান শুনবে না সবটা সবার মাথার উপরে দিয়ে গেল। বিষয়টাকেও আমলে নেয় না। সারা পথ আনন্দ উল্লাস করতে আসে তারা। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে পৌঁছে যায় গ্রামে। গুগল ম্যাপ দেখে দেখে গাড়ি ড্রাইভ করছে আবরার। সব মিলিয়ে আবরারের খুব কষ্ট হয়েছে। এতটা পথ এক হাতে ড্রাইভ করা চারটেখানি কথা না। অয়ন করতে চেয়েছিল, বাট আবরার মানা করেছে। তাদের ভাগ্য ভালো বিধায় গাড়ি নিয়ে সোজা গ্রামে ঢুকতে পেরেছে। মাগুরা শহর থেকে টানা 1 ঘন্টা সময় লাগে গ্রামে আসতে। গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে ইটের স্লিং করা রাস্তা হালকা ঝাঁকুনি খেতে হয় সকলের। তানিয়া বেগমের কথা অনুযায়ী গাড়ি থামায় আবরার। তানিয়া বেগম বলে তারা চলে এসেছেন। গাড়ির শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে দেখতে এত বড় গাড়ি দেখে অনেকেই অবাক হন। এত বড় গাড়ি আগে কখনো এই গ্রামে দেখেনি তারা। মানহার মামাতো ভাই রায়ান ছুটে এসে তাদের কাছে রায়ান ফুপির সাথে কুশল বিনিময় করে মানহার কাছে যায়। একে একে সবার সাথে কথা বলে আবরার। আর অয়ন রায়ানের হাতে কিছু মিষ্টির প্যাকেট দেয় আর অয়নের হাতে কিছু, কারণ মিষ্টি ফলগুলো একা নেওয়া সম্ভব নয়। রায়ান সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তানিয়া বেগম সবার আগে ভেতরে যান। তানিয়া বেগমের মা জাবেদা বেগম চেয়ারে বসেছিলেন। মেয়েকে দেখে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ান। মাকে পেয়ে জড়িয়ে ধরে তিনি। কতদিন পর মায়ের ছোঁয়া পেয়েছেন তিনি। আবেগে উৎফুল্ল হয়ে কান্না করে দেন। বাড়ির ভেতরে এত মানুষ দেখে তার ভাইয়ের বউ এগিয়ে আসেন। মানহার 3 মামা, 2 জন গ্রামে থাকেন আর 1 জন দেশের বাইরে থাকেন। তার স্ত্রী সন্তান সবাই গ্রামে থাকে। বড় মামার 1 ছেলে 1 মেয়ে, সেজ মামার একটাই ছেলে আর ছোট মামার 2 মেয়ে। নতুন জামাইকে সবাই সাদরে গ্রহণ করে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তানিয়া বেগম। মানহার বড় মামি ফাহিমা সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরে পাঠিয়ে দেয়। অনেক পথ জার্নি করেছে সবাই। মানহার মামা বাড়িটা 1 তলা ছাদ বিশিষ্ট। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তৈরি করেছেন মানহার নানা মমিন সাহেব। অনেকটা শখের বশে তৈরি করলেও বেশি দিন বাড়িটায় থাকতে পারেননি তিনি। তার আগেই চলে গেছেন পরবারে। বাড়িটার 8টা রুম আছে। বাড়ির ভেতরে নেই কোনো ড্রয়িং রুম। বাসার ভেতরে 2টা বাথরুম, বাইরে টিনের রান্নাঘর, গোসলখানা, বাথরুম সব এক সাইডে। মানহা আর নীরা গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে রুমে আসে। তারপর সবাইকে দুপুরে খাবার খেতে ডাকে। ডাইনিং টেবিলে খাবার রাখে। নতুন জামাই আসবে বলে কোনো কমতি রাখেননি মানহার বড় মামা মাহাতির সাহেব। বিভিন্ন পদের খাবার রান্না করেছেন বাড়ির গিন্নিরা। খাওয়া শেষ করে যে যার রুমে বিশ্রাম নিতে যায়। মানহা বিছানায় গায়ে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ে। মানহা আবরার বেশি জার্নি করতে পারে না। যেখানে ঘুমিয়ে পড়েছে আবরারের মানিয়ে নিতে সময় লাগবে। গ্রামের পরিবেশের সাথে মানানসই না হলে অস্বস্তি ফিল হচ্ছে। সে ওর জন্য রুম থেকে বের হয়। মানহার ঘুম ভাঙে 6টায়। বিছানা থেকে দ্রুত উঠে কয়টা বাজে চোখ কপালে উঠে যায় তার। রুম থেকে বেরিয়ে সবাইকে খোঁজে, বাট কাউকে পায় না। পরে মেজো মামিকে জিজ্ঞেস করে, মেজো মামি সবাই কোথায়? কাউকে দেখছি না তো। সবাই ছাদে। তুই ঘুমোচ্ছিলি বলে জামাই বাবা ডাকতে নিষেধ করেছে রায়ানকে, সেই জন্যই ডাকিনি। মেজো মামির কথায় খানিকটা লজ্জা পায়। আবরারের উপর তার রাগ হয়। সবার সামনে কেন বলতে গেল সে? সেখান থেকে সোজা ছাদে যায়। দেখে ছাদে মাদুর বেঁধে গল্পের আসর জমিয়েছে। মানহা গিয়ে সবার মাঝে ধপ করে বসে পড়ে। মানহার কাণ্ডে সকলে হেসে ওঠে। মানহার ঠোঁট উল্টে সবার দিকে তাকায়। মানহার তাকানো দেখে সবাই চুপ হয়ে যায়। অনেক রাত অবধি তারা গল্প করে। গ্রামের রাত বলতে 9টা 10টা। এটাই তাদের অনেক রাত মনে হয়। যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কালকে তারা সবাই মিলে গ্রাম ঘুরতে বের হবে। নতুন এক ভোরের সূচনা হয়। অন্য আর 5টা ভোরের থেকে আজকের ভোরটা হয় অন্যরকম। পরিবেশটা শান্ত, শিথিল, নিরিবিলি। নেই কোনো ঝঞ্ঝাটের শব্দ। আবরার ঘুম থেকে উঠে রুমের বাইরে এসেছে। দাঁড়ানোর সাথে সাথেই গায়ে ঠান্ডা বাতাস এসে বাড়ি খায়। মুহূর্তেই চোখ বুজে নেয় চারপাশে কুয়াশায় আচ্ছন্ন। মানহার মামাদের বাড়ির সামনে অনেকগুলো লোক জমিতে কাজ করছে। সারা মাঠে ধান পেকে লাল হয়ে গেছে। কৃষকের সেই ধানগুলো কাটছে।
কোনো কোনো জমিতে ধান বাজছে। এমন সুন্দর দৃশ্য আবরার আগে কখনো দেখেনি। ছোট বাচ্চারা জায়নামাজ কাঁধে জড়িয়ে আরবি বই নিয়ে মাদ্রাসায় পড়তে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! আবরারের শীতল অনুভব হয়। গায়ে তার টি শার্ট, শীতের কাপড় পরেনি। মানহা বলেছিল গ্রামে অনেক শীত পড়ে। আবরার বাসার ভিতরে চলে যায়। দেখতে দেখতে সূর্য মামা সুপারি গাছের ফাঁক দিয়ে উকি মারছে। সূর্য তার কিরণ দিয়ে চারপাশ আলোকিত করে ফেলেছে। মানহার মামাদের বাড়ির পাশ দিয়ে সরাসরি সুপারি গাছ সহ আরও অনেক ধরনের গাছ লাগানো। সকাল 8টা। নতুন জামাই যত্নের কোনো কমতি রাখেন না তারা। সকালের নাস্তা বেশ করে যে যার রুমে চলে যায়, আর বাড়ির গিন্নিরা দুপুরের খাবারের জন্য কাজে লেগে পড়ে। বাড়ির মহিলারা বসেছেন পিঠা বানাতে। শীতকাল মানেই পিঠা খাওয়ার সময়। এ সময় কৃষকের ঘরে নতুন ধান আসে, আর সেই ধান থেকে চালের গুঁড়া করে পিঠা তৈরি হয়। আর ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ো মেখে নেয়, তারপর তার ভেতরে নারকেলের মেশায়। এভাবেই তারা একের পর এক পিঠা বানাতে থাকে। সকালে গড়িয়ে দুপুর। প্রথমে বাড়ির পুরুষ সদস্যগুলো গোসলখানায় যায়। অয়ন আর মিরাজ আগে গ্রামে এসেছে, এভাবে কলতলায় গোসল করেছে বিধায় তাদের সমস্যা হয়নি। বিপত্তি ঘটে আবরারের বেলায়। আগে কখনো এভাবে খোলামেলা গোসল করেনি বলে তার সমস্যা হচ্ছে। অয়ন আর মিরাজ গোসল শেষ করে আবরারকে যেতে বলে। আবরার করুণ চোখে সবার দিকে তাকায়। নিরার সেম অবস্থা। দুই ভাই বোন আগে কখনো এভাবে গ্রামের খোলামেলা পরিবেশের সাথে মানানসই না। নীরা মানহার দিকে করুণ চোখে তাকায়। বিষয়টা বুঝতে পেরে মানহা বলে, নীরা, তোমারটা পরে দেখছি, আগে তোমার ভাইয়ের সমস্যাটা সলভ করি। আবরার, চলো আমার সাথে। বলে উঠান থেকে কলতলায় চলে যায়। মানহার পিছু পিছু আবরার হাঁটে। মানহা সোজা গোসলখানায় ঢুকে পড়ে। শহরের মতো গ্রামে নেই কোনো বড় সড়ো বাথরুম, গোসলখানা। এখানে সবটা আলাদা আলাদা। মানহা মোটর জুড়ে বালতি পানি ভরে টিন দিয়ে চারপাশটা ঘেরা। আবরার ভেতরে ঢোকে। মানহার সব ব্যবস্থা করে চলে যেতে গেলে আবরার হাত ধরে আটকে দেয়। মানহা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? আবরার দুষ্টু হেসে মানহার হাত টেনে দিয়ে কোমর জড়িয়ে ধরে। আবরারের কাণ্ডে ভেবাচিকা খেয়ে যায় মানহা। আবরার অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করছো কেন? আবরারের মুখে দুষ্টু হাসি, ফের ঠোঁট কামড়ে বলে, চলো না বউ, দুজন একসাথে গোসল করি। আবরারের কথায় বিস্ময় মুখে হা হয়ে যায় মানহার। বিস্ময়ে নিয়ে বলে, ছি, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? এটা শহর নয়, গ্রাম। আর গ্রামের মানুষগুলো কেমন সেটা তুমি জানো না। চুপচাপ গোসল করে বের হও, আমি বাইরে যাচ্ছি। তুমি এমন কেন বউ? দুজনে একটু রোমান্স করতে করতে গোসল করতে পারতাম। বেশি কথা বলো না, যা বলছি তাই করো। তোমার গোসল শেষ হলে আমি আর নীরা গোসল করব। বলে গোসলখানা থেকে বের হয়ে যায়। আবরার করুণ চোখে বউয়ের দিকে তাকিয়ে রয়, মুখ কালো করে গোসল করে। আবরারের গোসল শেষ হলে নীরা আর মানহা গোসল করে দুপুর 2টা। মানহার মামাতো বোন কলি এবার এসএসসি পরীক্ষার্থী। মানহার ছোট মামার মেয়ে। কলি নতুন দুলা ভাইয়ের জন্য পিঠা নিয়ে এসেছে। পিঠা খাওয়ার মাঝেই দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক পড়ে। আজকের মেনুতে আছে খাসির গোশত, মুরগির গোশত, ছোট মাছ নিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছে, বড় মাছ দিয়ে লাউ রান্না করেছে। মানহার মামাদের সবজির বাগান আছে, নিজেদের ক্ষেতের লাউ। সবাই মিলে দুপুরের খাবার শেষ করে। মানহা, আবরার, অয়ন, নীরা, মিরাজ, মানহার বড় মামা মেয়ে তাসনুবা, সে এবার অনার্স ফাইনাল ইয়ারে। আর বড় ভাই তানজিম, সে এখানকার কলেজের টিচার। সারাদিন কলেজ করে সবার সাথে ঘুরতে আসার এনার্জি পায়নি, সেজন্য আসেনি। মেজ মামার ছেলে রাফি, সে অনার্স সেকেন্ড ইয়ার, মিরাজের ব্যাচমেট। আর ছোট মামার 2 মেয়ে কলি আর অলি, দুজনে এসএসসি পরীক্ষার্থী। তারা জমজ বোন। সবাই মিলে ঘুরতে বের হয়। গ্রামের সুন্দর পরিবেশটা উপভোগ করার লোভ সামলাতে পারছে না তারা। মানহা, নীরা দুজনে খুব এক্সাইটেড। ইটের সোলিং রাস্তা দিয়ে হেঁটে চলেছে তারা। আঁকাবাঁকা রাস্তায় মানুষের অভাব নেই। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। রাস্তা থেকে এবার মাঠে নেমে পড়ে। কিছু কিছু জমিতে ধান নেই, আবার কিছু কিছু জমিতে ধান কেটে রাখা হয়েছে, আবার কিছু জমিতে ধান বাঁচছে কৃষকেরা। দৃশ্যটা সত্যি দেখার মতো। হুট করে আবার বলে ওঠে, আমরা কত সুখী জীবনই না পার করি, আর দেখো এনারা কি কষ্ট করে কাজ করছে, আর আমরা এই ধান থেকেই চাল পাই, যা দিয়ে আমাদের জীবন চলে। আবরারের কথায় মুগ্ধ হয় মানহা। তার কথা শুনে রাফি বলে, ঠিক বলেছেন দুলাভাই, আমাদের গ্রামে শুধু আমাদের না, এখানের প্রতিটা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো খেটে খুঁটে কষ্ট করে নিজের সংসার চালায়।
ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করে। জীবন বড়ই অদ্ভুত। কেউ জমি ছোট আইল দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জমির ভেতর দিয়ে। এভাবে তারা খালের পাড়ে দাঁড়ায়। এই গ্রামের মাঝ দিয়ে অনেক বড় একটা খাল আছে, সেই খালে ছোট বড় অনেক মাছ পাওয়া যায়। এত পথ হেঁটে কষ্ট হয়ে গেছে নীরার। জীবনে প্রথমবার এত পথ হাঁটছে সে। মানহার আগে একবার এসেছে, এই জন্য তার কিছু হয়নি। খালের পাড়ের সবুজ ঘাসের ওপর বসে পড়ে মানহা। নীরা খালের ব্রিজ এর ওপর দাঁড়ায়। বিকেলে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে চারপাশে। নীরা দৌড়ে দৌড়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। খালের পানিতে দেখতে সুন্দর ফুল দেখে মানহাকে জিজ্ঞেস করে, ভাবিমণি, এই ফুলের নাম কি? কচুরি পানা দেখতে সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। অয়ন আমাকে কয়েকটা ফুল তুলে দাও। বউয়ের কথায় অয়ন ফুল তুলতে নীরা হাতে ধরিয়ে দেয়। আবরার এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে। সে প্রকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। আস্তে আস্তে বিকেল শেষ হয়ে যাচ্ছে। গোধূলির শেষ প্রণয়ে থমকে গেছে আবরার। দ্বিতীয়বারের মতো গোধূলির শেষ প্রণয়ে পড়ে গেছে সে। এই সৌন্দর্য দৃশ্য ক্যাপশন না করে রাখলে কি হয়? অয়নকে ডেকে তার বনবিড়ালের সাথে গোধূলির সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে চায় স্মৃতি হিসেবে। অয়ন সুন্দর করে দুজনের ছবি তুলে দেয়। মানহার সব ভাই বোনদের সাথে কিছু ছবি তোলে, স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে। হঠাৎ করে কলি বলে ওঠে, জানো মানহা আপু, কিছুদিন আগে খালের ওই পারে অনেক কাশফুল ফুটেছিল। দেখতে যা লাগছিল, আমি আর অলি এখান থেকে ছবিও তুলছিলাম। কচুরি পাড়া দেখতে সুন্দর না? ইসরে, মিস করে গেলাম। আগে যদি জানতাম তাহলে তখনই আসতাম। কাশফুলের বাগানের থেকে গ্রামের এই খালের কাশফুলের সৌন্দর্য হাজার গুণ সুন্দর। সামনের বার আসবে আপু, খুব মজা করব। ইনশাল্লাহ আমার কিউট বনু। কলির গাল দুটো টেনে দেয়। কলি চঞ্চল স্বভাবের আর অলি চুপচাপ স্বভাবের, কম কথা বলে। সারা বিকেল ঘুরেঘুরি করে বাসায় ফেরে সকালে। পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে, ঝাঁক বেঁধে উড়ে চলেছে দূর আকাশে। দেখতে মারাত্মক লাগছে। পাখি সব করে রবরাতি পোহাইলে, কাননে কুসুম কলি সকলি ফুটিল।